সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সন্ধ্যায় সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ খবরের মধ্যে বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি সিলেটে আইন পেশার পাশাপাশি সাংবাদিকতা এবং সাহিত্য অঙ্গনেও বিচরণ করেছেন, লেখালেখি করেছেন, একজন কলামিস্ট হিসেবে পরিচিত অ্যাডভোকেট মাহমুদ জুয়েল। জুয়েল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ফয়সল ভাই আপনাকে। প্রিয় দর্শক, আজ ৩ মে ২০২৫ শনিবার সন্ধ্যা পর্যন্ত যে খবরগুলো আমরা পেয়েছি সেই খবরগুলোর মধ্যে শিরোনাম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। গুরুত্বপূর্ণ কয়েকটি। সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, যিনি ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আশিক আওয়ামী লীগ সমর্থক এই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বড়লেখায় বিনা অপরাধে জেল খাটছেন এক দিনমজুর। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। এই খবরটি এসেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্ল্যানিংয়ে ভুল করার কারণে গচ্ছা গেছে লাখ টাকার মতো। এই খবরটি এসেছে। সিলেটে বজ্র সহ বৃষ্টির আশঙ্কা আবারও করেছে আবহাওয়া অধিদপ্তর। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী ৫ মে। এই দিনটিকে ঘিরে সিলেটে যেহেতু বিমানটি সিলেট হয়ে ঢাকা যাবে, এজন্য সিলেটে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই খবরটিও এসেছে পত্রপত্রিকায়। সিলেটে ১৭.৫ লক্ষ টাকার কসমেটিক সামগ্রী ধরেছে, আটক করেছে, উদ্ধার করেছে আমাদের এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতি ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অচিরেই বিশেষ অভিযান চালানো হবে কদমতলী পঞ্চায়েত বলেছে। এবং জৈন্তাপুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরকম অনেক খবর আছে। এই খবরগুলোর পাশাপাশি আমরা যে খবরটি নিয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, বিশেষ করে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এই দিবসটি কেন, কি কারণে এসেছে এবং এই দিবসটিতে আমরা কি বার্তা পেলাম সরকারের পক্ষ থেকে, বা এখন আমরা কোন অবস্থানে আছি। প্রিয় দর্শক, আমরা অ্যাডভোকেট মাহমুদ জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো আজকে যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সে বিষয়টি নিয়ে। যেহেতু উনি লেখালেখি করেন, এই দিবস নিয়েও লেখালেখি করেছেন অতীতে, আমরা দেখেছি, সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ ফয়সল ভাই। ধন্যবাদ সবুজ সিলেট নিউজের সিলেট পরিক্রমার সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এটি ১৯৯১ সালে জাতিসংঘের ২৬তম অধিবেশনে বিশ্ব গণমাধ্যমের বিষয়টি উত্থাপিত হয় এবং ১৯৯৩ সাল থেকে এটা সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আসলে গণমাধ্যম যে কোনো দেশের বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত। স্বাভাবিক কারণে গণমাধ্যম যদি আসলে কোনো অপশক্তির হাত থেকে মুক্ত না থাকে, তাহলে আসলে মুক্ত সাংবাদিকতা সম্ভব হবে না। তো এ কারণেই বিশ্বব্যাপী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের নির্ভীক সাংবাদিকতা এবং প্রকৃত বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনার জন্যই আসলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রয়োজনীয়তা খুব বেশি অনুভূত হয়। বিশ্বব্যাপী ৯৩ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই হিসেবে বাংলাদেশও আজ বেশ আমাদের গণমাধ্যম কর্মীরা উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করেন। এবং সবচেয়ে আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশ গত ২০২৪ সালের তুলনায় চলতি ২০২৫ সালে আমাদের যে সূচকে, গণমাধ্যমের যে সূচকে অনেক ষোলধাপ অগ্রগতি হয়েছে। এটা আমাদের বাংলাদেশের সাংবাদিকতার জন্য বা গণমাধ্যমের জন্য একটি বিশাল সুসংবাদ। তো আমার আশাবাদী এটা হচ্ছে যে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাই হবেন, যত্নশীল হবেন এবং বাংলাদেশের গণমাধ্যম যাতে বহির্বিশ্বের বা অন্যান্য উন্নত বিশ্বের তুলনায় আরো সূচকের দিক দিয়ে আরো উন্নত ধাপে অবস্থান নিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। জুয়েল ভাই, আরেকটি বিষয়ে, গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশে, এ বিষয়ে যদি কিছু বলেন। সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে ৫৪-৫৫ বছর বাংলাদেশের যে সময় হয়ে গেছে, ইতিমধ্যে আমরা
দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে বিভিন্ন অনিয়ম চর্চা করতে করতে আমরা একটা মানে অপর সংস্কৃতির পথে আমরা বিভিন্ন বিষয়ে আমরা হাঁটছি। তো এই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার যে একটা আওয়াজ উঠেছে যে এইগুলার সব বিষয়ে সংস্কারের বিষয়টা, তো গণমাধ্যম সংস্কার কমিশনের বিষয়টা বর্তমান সময়ের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি অপরিহার্য ছিল, এবং আমরা আশা করি যে এই সংস্কার কমিশনে প্রকৃত সংবাদপত্রের সাথে যারা সংশ্লিষ্ট, প্রকৃত সাংবাদিকতা সংবাদপত্রের যারা সম্পাদনা পরিষদের সাথে যারা জড়িত আছেন, তাদের মাধ্যমে সংস্কার কমিশনে একটা সুন্দর সংস্কার হলে আমরা ভবিষ্যতে একটি সুন্দর গণমাধ্যম বাংলাদেশে আমাদের দেশে ইয়ে হবে, এটাই আমাদের প্রত্যাশা সংস্কার কমিশনের কাছে আর কি। জুয়েল ভাই, আপনি তো একজন আইনজীবী, সিলেট জেলা বারের সদস্য, এবং আজকে সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে প্রোগ্রাম হয়েছে সিলেটে, সেখানে জ্যেষ্ঠ আইনজীবী, দেশের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। তিনি কি বলেছেন বা তার কি আহ্বান, তার সফরটি কেউ বা কী কারণে ছিল, সে বিষয়ে যদি আমার একটু। ফসল ভাই, যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব জয়নুল আবেদিন আজকে সিলেটের যে আমাদের সিলেট ইউনিটের যে আইনজীবী ফোরাম, ওদের সাথে একটা মত বিনিময় সভা ছিল, উনি আসছেন এখানে, মত বিনিময় করেছেন। তো সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেটা বলেছেন, ভোটাধিকারের বিষয়টা, বা দেশে যে দীর্ঘদিন ভোটাধিকার ছিল না, এবং ভোটাধিকারের জন্য গত 15-16 বছর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, জয়নুল আবেদিন আসলে সেই কথাটাই বলেছেন যে ভোটাধিকারের জন্যই। একটা কথা আপনাকে বলি ফসল ভাই, যে সারা বিশ্বব্যাপী যত সরকার ব্যবস্থা আছে বিশ্বের সব দেশেই, যেগুলা দেশ হয়তো রাজতন্ত্র বা এই কমিউনিজম সরকার ব্যবস্থা বাদে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, মানে ভোটাধিকারের কোনো বিকল্প নাই। যদিও বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইয়ে থেকে ভোটাধিকারের বা ভোটের যে সামনের আগামী নির্বাচনের ব্যাপারে নানান ধরনের নেতিবাচক কথাবার্তা বলছেন, এগুলো আসলে উনারা বলছেন, উনারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে বা বৃহৎ রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যে কারণে বলছেন। একটা স্থিতিশীল সরকারের জন্য ভোটাধিকার বা নির্বাচনের ব্যবস্থা করাটা একদম অপরিহার্য। যদিও বর্তমান সময়ে বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিভিন্ন জঞ্জাল অপসারণের জন্য একটু সময়ক্ষেপণ করতে হবে, এদিক দিয়েও অবশ্য রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করতে হবে, সময় দিতে হবে, কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নেই। স্থিতিশীলতার জন্য নির্বাচন অপরিহার্য, এই বিষয়টি তিনি বলেছেন। যে এই কথাই জয়নুল আবেদিন সাহেব বলেছেন আসলে। যে দর্শক, আমরাও আশা করব অ্যাডভোকেট জয়নুল আবেদিনের যে প্রত্যাশা সেটি অন্ততপক্ষে প্রতিফলিত হবে এবং সরকার সেদিকেই উদ্যোগ নেবেন। আরেকটি বিষয় আমরা জানতে চাইব, বেগম খালেদা জিয়া আগামী 5 মে দেশে ফিরছেন, এ বিষয়ে সিলেট বিএনপিও একটু প্রস্তুতি নিয়েছে, সে বিষয়ে যদি বলেন। আমি দেখলাম পত্রপত্রিকায়, তো আপনিও দেখেছেন। দেশনেত্রী খালেদা জিয়া আসলে দেশের গণতান্ত্রিক সংগ্রামের সবচেয়ে, বাংলাদেশের যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করার যে ব্যক্তিত্ব রাজনীতিবিদদের মধ্যে, তোর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। এবং দেশনেত্রী খালেদা জিয়া বয়োবৃদ্ধ একজন, পরপর সাবেক 3বারের প্রধানমন্ত্রী, উনার প্রয়াত স্বামীও একজন রাষ্ট্রপতি ছিলেন। তো উনি দেশে থাকা অবস্থায় বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানান দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত ছিলেন। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল থেকে উনাকে বিদেশে চিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করলেও সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি। অবশেষে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান আর বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করার সুযোগ পেয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। এবং আমরা যতটুকু জেনেছি যে খালেদা জিয়া লন্ডন থেকে সিলেট উসমানী বিমানবন্দরে ওনার ফ্লাইট অবতরণ করবে, এরপরে হয়তো এখানে যাত্রা বিরতির পর সিলেট থেকে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই হিসেবে বিএনপির স্থানীয় জেলা বিএনপির নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংবর্ধনার জন্য বিমানবন্দরে নেতাকর্মীদের একটি হয়তো সংবর্ধনা বা তাদের অভ্যর্থনা জানানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে ইয়েটা।
প্রিয় দর্শক, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমরা আগেই বলেছি এই দিনটিতেই সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালী, যিনি ছড়াকার হিসাবে ব্যাপক পরিচিত ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে হাজির হব সিলেট পরিক্রমায়। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।